এনিওয়েজ, সো লাস্ট ক্লাসে কি দেখছিলাম আমরা? বলেন একজন। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, স্যার এফপিজিএ শুরু জি হয়েছিল স্যার, এফপিজিএ। জি স্যার। লাস্ট ক্লাসে এফপিজিএ দেখছিলাম। লাস্ট ক্লাসের লাস্ট টপিক কি ছিল? Polish postfix notation. সেটা কিসের আন্ডারে ছিল আমার? কোন স্টেপ? Example of partitioning না স্যার, ফ্লোর প্ল্যানিং স্যার। হ্যাঁ, ফ্লোর প্ল্যান এন্ড পার্টিশনিং। সো আজকের যে স্টেপটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে দ্য স্টেপ অফ প্লেসমেন্ট। একই কাজ, ফ্লোর প্ল্যানিং এর মতোই অনেকটা। আর কাজটা প্রথম দিকে একটু আপনার হিউরিস্টিক মনে হইতে পারে, বাট লং রানে গিয়ে ইটস ভেরি এফেক্টিভ। আচ্ছা আসেন, প্লেসমেন্ট জিনিসটা কি বলতেছে সেটা আমরা একটু দেখি। প্লেসমেন্ট বলতেছে ডিউরিং দ্য ফ্লোর প্ল্যানিং প্রসেস আমাদেরকে ব্লকগুলিকে একটা অ্যাপ্রক্সিমেট পজিশনে বসাইতে হবে, ঠিক আছে? তাই না? ডিউরিং দ্য ফ্লোর প্ল্যান সার্কিট ব্লকস আর placed approximation. ব্রডলি স্পিকিং ফ্লোর প্ল্যানের এটাই কিন্তু কাজ ছিল না, তার এটাও কাজ ছিল যে সার্কিটের জিওমেট্রি কি হবে এক একটা সার্কিট ব্লকের, প্লাস আর কি কি ছিল, এটার সাইজ কিরকম হবে এবং পিন লোকেশন গুলি কিরকম হবে। প্লেসমেন্ট আপনার ফ্লোর প্ল্যান থেকে এই ক্ষেত্রে ডিফার করে যে এখানে আমি মোরললেস একটা মানে এক্সাক্ট একটা পজিশন এক্সাক্ট পজিশন অফ দ্য ব্লক এটাকে আমরা বসানোর চেষ্টা করব। এবং এটা করতে যায় কিছু কনস্ট্রেইন মাথায় রাখতে হবে, ঠিক আছে? নাম্বার 1 যেটা হচ্ছে আপনার দেয়ার শ্যাল বি সাম অ্যাডিশনাল স্পেস কিছু অ্যাডিশনাল স্পেস আমার মাঝখানে রাখতে হবে। কেন? ফর দা কজ অফ রাউটিং। এই স্পেসগুলি যদি রাখি তাহলে পরবর্তীতে যে আমার রাউটিং অনেকটা ইজিয়ার হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? আমার ওই বাসার ইয়াতে যদি চলে যাই, আমার কি ছিল ফ্লোর প্ল্যানিং এ বিভিন্ন রুম আমার অ্যাসাইন করতে হয়, সেটার জন্য বিভিন্ন দরজা জানলা অ্যাসাইন করতে হয়। দিজ আর দ্য পিন লোকেশনস। রুমের শেপটা কি রকম হবে সেটা অ্যাসাইন করতে হয়। এবং এই প্লেসমেন্টের এই অ্যাডিশনাল স্পেসটা আপনি ধরতে পারেন হচ্ছে রুমের ভিতর বিভিন্ন করিডোর এবং লবি, এই জিনিসগুলোতে, ঠিক আছে? করিডোর এবং লবি এটা রাখা হয় ফর দা স্মুথ মুভমেন্ট অফ দা পিপল, অথবা এই রাউটিং করার ক্ষেত্রে। এটুকু পর্যন্ত তো বোঝা গেল। আর ইউ উইথ মি? জি স্যার, আছে স্যার। কি বললাম, বোঝা গেছে? জি স্যার, বুঝে গেছে। মুভিং অন, ইন্টারকানেকশন আমার যে স্টেপ, is not done in this step. এই স্টেপে আমরা শুধুমাত্র জায়গাটা খালি ডিটেইল করে দিলাম যেখান দিয়ে আমার ইন্টারকানেক্ট গুলি যাবে, আর আদারওয়াইজ ইন্টারকানেক্ট বা আপনার রাউটিং প্লেসমেন্ট সেটার জন্য আমরা অন্য আরেকটা স্টেপ ইউজ করি। বাট এই স্পেসিংটার ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে স্পেসিংটা যাতে এনশিওর করা হয়, তাইলে পরের স্টেপে ইট মেক্স লাইফ মাচ ইজিয়ার।
আচ্ছা, এখন এত কিছু করার মানে কি সুবিধা? আলটিমেটলি তো আমরা রাউটিংই করতেছি, তাইলে আমার এই ফাঁকা জায়গা রাখার কি সুবিধা? কারো কোনো আইডিয়া? করলে কি লাভ হইতে পারে? বলেন। স্যার এডিট করতে সুবিধা হবে। এডিট করতে তো সুবিধা হবেই, বাট এডিট তো আমরা রাউটিং এ গিয়েও করতে পারি। সবচেয়ে মেইন সুবিধা হচ্ছে কস্ট। এই স্টেপটা যদি না করে আসেন, পরবর্তীতে আপনি ব্লক যদি হেফাজতলি বসান, দেখবেন অনেক দূর আপনার মেটাল ফ্যাব্রিকেট করা লাগছে। সো এখানে যদি আপনি আগে থেকেই গ্যাপ রেখে দেন, সো একটা এডিটিং তো অবশ্যই একটা কেস, এডিট করতে আপনার ইজি হবে, প্লাস আপনার কস্ট ইজ অ্যানাদার ইস্যু, কস্ট অনেকাংশেই কমে যাবে। ঠিক আছে, এখন বলেন যে আমরা অনেকগুলি ডিজাইন স্টাইল দেখছিলাম, এফপিজিএ, তারপরে হচ্ছে জিএ, স্ট্যান্ডার্ড সেল এন্ড ফুল কাস্টম। সম্পূর্ণ না দেখলেও অ্যাটলিস্ট বেসিক আইডিয়া আমরা জানি। এই তিনটা স্টেজের মধ্যে, এই চারটা মানে স্টাইলের মধ্যে কোন ক্ষেত্রে আপনার প্লেসমেন্ট অ্যাপ্লিকেবল, কোন ক্ষেত্রে প্লেসমেন্ট অ্যাপ্লিকেবল না, নাকি সবগুলির ক্ষেত্রেই আমার প্লেসমেন্ট ইজ অ্যাপ্লিকেবল? এটা যে বলতে পারবেন, তাহলে বুঝতে পারবো যে একটা বেসিক ধারণা হয়েছে। নেক্সট সিটিতে সে 2 মার্কস এক্সট্রা পাবে। বলেন একজন ইনিশিয়েটিভ নিয়ে। বলো। ফুল কাস্টম। আচ্ছা, কেন? এটা স্যার কাস্টম, নিজেদের মতো ডিজাইন করতে পারবো স্যার। আচ্ছা, তাহলে এফপিজিএ না কেন? এফপিজি তো আগে থেকে স্যার ব্লকগুলো বসানো থাকে স্যার, সেজন্য। এক্স্যাক্টলি, এফপিজিএ তে আগে থেকে ব্লকগুলি তো বসানোই থাকে, এফপিজিএ তে আগে থেকে লাইনগুলিও রাউট করা থাকে। আমরা দেখছিলাম না এফপিজিএ এর ইন্টারকানেক্টে এই যে এরকম আপনার ব্লকগুলি থাকে, এটার মাঝখান দিয়ে আপনার লাইনগুলিও টানা থাকে এবং এখানে আপনার সুইচ থাকে। সো এখানে তো আপনার প্লেসমেন্টের কোনো ইস্যু নাই, আগে থেকেই সে ইয়া করে রাখছে, লাইনগুলি টান দিয়ে রাখছে। সেম ইজ দ্য কেস ফর গেট অ্যারে এন্ড এফপিজিএ, দুইটার ক্ষেত্রেই প্লেসমেন্টের কোনোই প্রয়োজন নাই, এখানে আপনার আগে থেকেই লাইনগুলি ড্র করা থাকে। স্ট্যান্ডার্ড সেলের ক্ষেত্রে টু সাম এক্সটেন্ট প্লেসমেন্ট করা প্রয়োজন হইতে পারে, ইন দ্য সেন্স, কারণ স্ট্যান্ডার্ড সেলগুলি আমার কি আকারে আসে, অ্যাজ এ কম্বিনেশন অফ রোজ। ঠিক আছে, এরকম রো আকারে থাকে। সো এখানে একটু প্লেসমেন্টের প্রয়োজন হইতে পারে, ইন দ্য সেন্স, কারণ হচ্ছে আপনার এখান থেকে এই কয়টার মধ্যে কানেকশন সেটা আপনি কিন্তু ডিফাইন না। সো এই পুরো রোটাকে আপনার মাঝে মধ্যে একটু আপ ডাউন শিফট করাইতে হইতে পারে এই মাঝখানের স্পেসটা ইনক্রিজ করার জন্য। বোঝা গেল? জি But স্যার। এই হরাইজন্টাল এই প্লেসমেন্টের ইয়াটা নাই, ফুল কাস্টম তো মাস্ট আপনার প্লেসমেন্ট প্রসিডিউর এটাতে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ওকে, একটা এক্সাম্পল দেখি আমরা এখন। লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে দেখেন আপনার একটা স্ট্যান্ডার্ড সেলের প্লেসমেন্টটা আপনার দেখানো হয়েছে। ঠিক আছে, তো যেই কথাটা বললাম, দিজ আর দা আপনার ওই যে লাস্ট ক্লাসে বলছিলাম, কি ছিল এটার নাম বলতে পারবেন কেউ? এই স্ট্যান্ডার্ড সেল ব্লকগুলির নাম? দিজ আর দা ফিড থ্রু সেল। কারণ আপনার এই স্ট্যান্ডার্ড সেল রো থেকে এখানে যদি কোনো জিনিস কানেক্ট করতে হয়, তাইলে আপনি এই ফিড থ্রু সেলগুলি ইউজ করতে পারেন। আদার দেন দ্যাট দিস ক্যান অলসো বি স্ট্যান্ডার্ড সেল। আমার স্ট্যান্ডার্ড সেলের মেইন ইস্যু ছিল হচ্ছে আমার হাইট সিমিলার হইতে হবে, দেয়ার ইজ নো কনস্ট্রেইন অ্যাবাউট উইথ।
আপনার উইথ যে কোনোটাই হইতে পারে। ঠিক আছে, এখন যে কথাটা বলতেছিলাম রাউটিং এর ক্ষেত্রে, দিজ আর দ্য রাউটিং চ্যানেলস ফর স্ট্যান্ডার্ড সেল। এখন এই রাউটিং চ্যানেলের উইথটা যে ফিক্সড হইতে হবে, নট নেসেসারিলি দ্যাট, কারণ এখানে দেখেন উইথটা একটু ছোট এবং কনসিকুয়েন্টলি এই পাশে আপনার যে উইথটা আছে এটা অবশ্যই একটু বড়। কারণ হচ্ছে হয়তো এখান থেকে এই সার্কিটগুলির মধ্যে ইন্টারকানেক্টের সংখ্যা এখান থেকে এই দুইটা সার্কিট রয়েছে ইন্টারকানেক্টের সংখ্যার থেকে বেশি, সেই জন্য এখানে একটু বেশি ডিসটেন্স রাখা হয়েছে যাতে আপনার লাইনগুলি একটা আরেকটা থেকে একটা সার্টেন ডিসটেন্স মেনটেন করে, টু ইরাডিকেট দ্য ইস্যু অফ ক্রসটক। আচ্ছা, এই ছিল একটা এক্সাম্পল। আরেকটা জিনিস একটু দেখি আমরা। এখানে আপনার একটা কম্পারিজন দেখানো হচ্ছে বিটুইন এ গুড রাউটিং এন্ড এ ব্যাড রাউটিং প্লেসমেন্ট। ইমেজটা এখন মনে হয় একটু ভিজিবল না, বাট আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখেন যে এই স্ট্যান্ডার্ড সেল বা এটা কিন্তু স্ট্যান্ডার্ড সেল, এটা এই একটা ফুল কাস্টম ডিজাইনে, ঠিক আছে, আপনার এই রোটা আর এই রোটার মধ্যে চিন্তা করো, দেখেন এই কানেকশনগুলি, এইটা হচ্ছে আপনার পাওয়ার বাস, ঠিক আছে, পাওয়ার লাইন। এখান থেকে দেখেন অনেকগুলি হেফাজতলি কানেকশন গুলি গেছে, এই যে এইভাবে ক্রস কানেকশন ইয়ে হয়ে। সো দিস ইজ নট এ গুড এক্সাম্পল, কারণ হচ্ছে কি এখানে প্লেসমেন্টটা ঠিক মতো হয় নাই। আচ্ছা, একই ফিগারটা এই পাশে দেখলে আপনার সেম মনে হইতে পারে, বাট রাউটিং সংখ্যা কিভাবে কমে গেল? কারণ হচ্ছে এইটা যখন ডিজাইন করা হয়েছিল, সে ফর ইনস্ট্যান্স এই সেল ব্লকটা আপনার র্যান্ডমলি এখানে পেস্ট করা হয়েছিল, সেই জন্য এটার যতগুলি কানেকশন এরকম এই পাশে গিয়ে হেফাজার্ড হয়ে গেছে। বাট এইটা যদি ক্যালকুলেট করে একটা সার্টেন স্টেপে বসানো হয়, তাইলে দেখবেন ম্যাক্সিমাম আপনার ইন্টারকানেক্ট গুলি একটা আরেকটার সাথে এরকম প্যারালাল বা ইন্টারকানেক্টের সংখ্যাও অনেক অংশে কমে যায়। দিস ইজ অল ডিউ টু দ্য ভার্চু অফ প্লেসমেন্ট। ঠিক আছে, আমাদের ইস্যু হচ্ছে মানে আমাদের টার্গেট সবসময় থাকবে টু রিডিউস নাম্বার অফ interconnects or routes অথবা রুটস। ইন্টারকানেক্ট এবং রুট যত অংশে আপনার রিডিউস করা যায়, দ্যাট শুড বি দ্য মেইন টাস্ক। ঠিক আছে, এখন এটা কেন, সেটার উত্তরটা কে দিতে পারবে? ইন্টারকানেক্টের সংখ্যা বেশি হইলে আমার কি সমস্যা? ডিলে বেশি হবে। ভেরি গুড, একজন বলল নাম্বার 1 ডিলে অবশ্যই বেশি হবে, আর নাম্বার 2 হচ্ছে মেটাল এচিং করতে হবে, কষ্ট বেশি হবে। এনিওয়েজ, সো এই ছিল হচ্ছে আপনার প্লেসমেন্ট বিষয়ে কথাবার্তা, ডিটেইল আমরা পরে গিয়ে আরো দেখব। এরপর আমরা চলে আসি দ্য প্রসেস অফ রাউটিং, এটা হচ্ছে আমার 3 নাম্বার। So once a floor plan and the placement is done, এখন আমাদের যেটা করতে হবে, interconnect of the blocks must be ensured. So routing is only done once floor plan, partition and placement is ensured. ঠিক আছে, আগের 3টা স্টেপ করে আইসেই অবশ্যই রাউটিং করতে হবে। যদি কেউ না করে আসে, ইউ উইল সাফার। রাউটিং স্টেজে এসে অবশ্যই তাকে সাফার করতে হবে। আচ্ছা, সেকেন্ড ইস্যু হচ্ছে রাউটিং ইজ অলওয়েজ ডান
following a net list. একটা নেট লিস্ট কি জিনিস সেটা আর আমার একটা ব্রড সংজ্ঞা আমরা আগেই দেখে আসছিলাম। একটা নেট লিস্ট দেখেই অবশ্যই আপনার রাউটিংটা করা হয়ে থাকে। জেনারেল কেসেসে রাউটিং ক্যান বি অফ ভেরিয়াস টাইপস, আমরা একটু দেখি টাইপস অফ রাউটিং। Number one is the grid routing. Number two, there is global routing. Number three, detailed routing. And number four, there is clock and power. যে কথাটা আগে বলে আসছিলাম, ব্যাড প্লেসমেন্ট হইলে রাউটিং করা ডিফিকাল্ট হবে। একটা এক্সাম্পল আমরা একটু দেখি। প্রথম কথা হচ্ছে গ্রিড রাউটিং, এটাতেই যদি আসি, হোয়াট ইজ এ গ্রিড রাউটিং? গ্রিড রাউটিং আপনি এক্স্যাক্টলি এখন মাথায় যে জিনিসটা চিন্তা করতেছেন গ্রিড রাউটিং হিসাবে, সেই জিনিসটাই। মানে বাংলা নাম্বারটা নিয়মে কি লিখছেন একটু বলুন তো স্যার। 3 নাম্বারটা ডিটেইল রাউটিং। ডিটেইলস স্যার, থ্যাংক ইউ স্যার। ডিটেইল রাউটিং। আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখি সামনে আগানোর ক্ষেত্রে, এই যে গ্রিড, গ্লোবাল, ডিটেইল, তারপর ক্লক পাওয়ার রাউটিং, দিস আর অলসো ডান ইন স্টেজেস। ঠিক আছে, এটা যে একটা স্ট্যান্ডএলোন প্রসেস অফ রাউটিং, এটাও যে একটা স্ট্যান্ডএলোন প্রসেস অফ রাউটিং, নট নেসেসারিলি। দিস আর অলসো ইন্টাররিলেটেড। গ্রিড রাউটিং করার পর আমরা গ্লোবাল রাউটিং করি, তারপর ডিটেইল রাউটিং করি, তারপর আপনার ক্লক এন্ড পাওয়ার রাউটিং করি। এনিওয়েজ, গ্রিড রাউটিং এ যদি আমি আসি, সে ফর ইনস্টেন্স আমার একটা ফ্লোর প্ল্যান দেওয়া আছে, something like this. ঠিক আছে, এটার মধ্যে আমার ভেরিয়াস ব্লকগুলি প্লেস করা আছে। সে ফর ইনস্টেন্স আমার এখানে একটা ব্লক আছে, এখানে আর একটা ব্লক আছে, এখানে একটা ব্লক আছে। ঠিক আছে, গ্রিড রাউটিং কিভাবে কাজ করে? এক্স্যাক্টলি যেভাবে আপনি চিন্তা করতেছেন। সে ফর ইনস্টেন্স আপনার এখানে একটা পিন আছে এইআইসির, আর এখানে একটা পিন আছে, এই দুইটাকে আপনি কানেক্ট করবেন। সো কিভাবে কানেক্ট করবেন? এখান থেকে নেন, নিয়ে এই পাশে আসেন, এসে এই প্রক্সিমিটি দিয়ে ধরে এখানে আসলেন। ঠিক আছে, সো দিস ইজ এ প্রসেস অফ গ্রিড রাউটিং। আবার মনে করেন আমি যদি আরেকটা কাজ করতে চাই, যে এই পিন এর সাথে আমি এখানে একটা পিন কানেক্ট করতে চাই, তাইলে দেখেন আপনি এখান থেকে কিন্তু এই উপর দিয়ে এই পাশে ঘুরে কিন্তু আসতে পারতেছেন না। দ্যাট ইজ নট এ ফিজিবল সলিউশন। কারণ কি? কারণ এখানে আমি আলাদা কালার দিয়ে দেখাচ্ছি, বাট বস্তুত জিনিসটা হচ্ছে একই মেটাল লেয়ারে যদি কাজ করি, তাইলে একটা আরেকটা মেটালকে কি এরকম ক্রস করতে পারবে? না স্যার। কারণ কি, এই পুরোটাই তো একটা পাতের উপর এচ করা। এই জিনিসটা কিন্তু এরকম ঘটতেছে না। এরকম কানেকশন দিতে হইলেই আপনার দ্বিতীয় লেয়ারে চলে যেতে হবে। ঠিক আছে, সো দিস প্রসেস ইজ নট এট অল ফিজিবল। তো আমরা যেটা করতে পারি, এখান থেকে নিয়ে এভাবে কানেক্ট করতে পারি। এখানে জিনিসটা অনেক বেশি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, সো এখান থেকে মনে করেন এরকম আরো অনেক কানেকশন আছে। ঠিক আছে, এখন আপনি চিন্তা করেন এরকম প্লেসমেন্ট যদি আপনার এরকম হয়, এখন আপনি মনে করেন এখান থেকে একটা পিন নিয়ে এখানে লাগাইতে চাচ্ছেন, তখন দেখছেন রাউটিং কত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আপনার এখান থেকে ঘুরাই নিয়ে এইটার খুব কাছাকাছি দিয়ে নিয়ে এই পাশে আনতে হচ্ছে। দিস ইজ ওয়ান ওয়ে। এখানে তো আমি 3টা মাত্র ব্লক দিয়ে দেখাচ্ছি। যখন নিউমেরাস জিনিস থাকবে, ব্লক প্লেসমেন্ট যদি ঠিক না হয়, আপনি রাউটিং করার রাস্তা খুঁজে পাবেন না। আননেসেসারিলি অন্য লেয়ার ইউজ করতে হবে, কস্ট বাড়বে, অথবা এই যে এত কাছাকাছি যদি আপনি দিচ্ছেন, তাইলে এইগুলির মধ্যে সিগন্যাল ডিগ্রেডেশন অথবা ক্রস টক দেখা দিতে পারে। ঠিক আছে, সো আমি আবার এই জিনিসটাকে এমফাসিস করব যে আপনার প্লেসমেন্টটা যাতে ভালো হয়। প্লেসমেন্ট যদি ভালো হয়, রাউটিং উইল বি ভেরি মাচ ইজিয়ার।
এনিওয়েজ, তো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ গ্রিড রাউটিং। খালি ধরে ধরে আমরা যেটা কানেক্ট করে দেই সেটাকে আমরা ইন ব্রড সেন্স গ্রিড রাউটিং বলে থাকি। এখন আসেন আমরা দেখি হচ্ছে গ্লোবাল রাউটিং। গ্লোবাল রুটিং এর ফিগারটা যদি একটু দেখি, দেখেন দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্লেসমেন্ট, সার্কিট প্লেসমেন্ট। এখন গ্লোবাল রাউটিং যে জিনিসটা করে সেটা এক্সাক্ট আপনার পিন টু পিন কানেকশন করে না। does not connect pin to pin. Rather এইটা যেই কাজ করে আপনার গ্লোবাল রাউটিং সেটা হচ্ছে it determines an approximation, কোন পিন কিভাবে আপনার অপটিমাইজড ওয়েতে কানেক্ট করা যায় সেটার একটা অ্যাপ্রক্সিমেট রাউট আপনার গ্লোবাল রাউটিং বের করে। ঠিক আছে, এটার কাজ হচ্ছে শুধুমাত্র দ্য প্রসেস অফ অ্যাপ্রক্সিমেশন, অনলি দ্য প্রসেস অফ অ্যাপ্রক্সিমেশন, শুধুমাত্র তার অ্যাপ্রক্সিমেশন প্রসেসটাই বের করাই হচ্ছে গ্লোবাল রাউটিং এর কাজ। এটা সম্পর্কে ডিটেইল এই রাউটিং, তারপর হচ্ছে প্রত্যেকটা স্টেপের আমরা ডিটেইল এক্সপ্লেনেশন পরবর্তী ক্লাসগুলিতেই দেখবো। বেসিক্যালি এগুলি নিয়ে হচ্ছে আমাদের এই সেকশনটা তৈরি করা। আচ্ছা, এনিওয়েজ, গ্লোবাল রাউটিং করা হয়ে গেলে ওয়ান্স দ্য অ্যাপ্রক্সিমেট পজিশন, দেখেন এই পিন থেকে একটা অ্যাপ্রক্সিমেট ওয়ে হইতে পারে এই পর্যন্ত, আবার সিমিলারলি দিস পিন এন্ড দিস পিন, এই কয়েকটা পিন থেকে আপনার একটা অ্যাপ্রক্সিমেট পজিশন হইতে পারে দিস টু প্রসেসেস। আচ্ছা, এই অ্যাপ্রক্সিমেট গুলি বের করে ফেলার পর আমরা যেই প্রসেসটা ফলো করি, মানে গ্রিড রাউটিং এখানে করা হচ্ছে, সেটাকে বলতেছি হচ্ছে আমরা ডিটেইল রাউটিং। ডিটেইলড রাউটিং। আচ্ছা, is done once has done its approximation. গ্লোবাল রাউটিং তার অ্যাপ্রক্সিমেশনটা করে ফেললে তারপরেই হচ্ছে আমরা ডিটেইল রাউটিং এ যাই। গ্রিড রাউটিং ইজ এ প্রসেস অফ ডিটেইল রাউটিং, এটা বলা যাইতেই পারে। এনিওয়েজ, এখন একটু দেখি আমরা ক্লক রাউটিং কি জিনিস। আচ্ছা, ক্লক রাউটিং যেটা শুনতেছেন সেটাই, টু সাপ্লাই the clock signal various sub circuits, বিভিন্ন সাব সার্কিট বা বিভিন্ন আপনার গেটের মধ্যে ক্লক সিগন্যাল পাঠানোর জন্য যে রাউটিংটা করা হয় দ্যাট ইজ কল্ড ক্লক রাউটিং। আচ্ছা, এখন আমাকে বলেন যে ক্লক রাউটিং আপনার নরমাল সার্কিট রাউটিং এর থেকে ডিফারেন্ট কেন? কে বলতে পারবে এটা? কোন সেন্সে ডিফারেন্ট হইতে পারে? একটু সহজ করে দেই, ডিলের পার্সপেক্টিভে চিন্তা করেন।
পারবেন কেউ? আছেন কেউ আমার সাথে? জি স্যার, স্যার কোশ্চেনটা একবার করা যাবে স্যার? বললাম ক্লক রাউটিং আপনার জেনারেল সার্কিট রাউটিং এর থেকে ডিফারেন্ট কেন? কোন সেন্সে? এনিওয়েজ, অসিলেটর দিয়ে কিছু করে? অসিলেটর নট নেসেসারিলি। দেখেন, একটা জেনারেল সার্কিটে আপনার ডিলে যতটা এফেক্ট ফেলে, একটা ক্লক রাউটিং এর ক্ষেত্রে ডিলে কিন্তু মাচ মোর ইফেক্টিভ। কারণ আপনার ডিলের কারণে একটা ক্লক সাইকেল যদি মিস হয়ে যায়, তাইলে সেটা সার্কিটের উপর যে পরিমাণ এফেক্ট করবে, একটা নর্মাল সার্কিটে ইনপুটটা একটু পরে আসলেও বা সেই এফেক্টটা আর কি পড়তেছে না। বুঝাইতে পারলাম বিষয়টা কি বলতে যাচ্ছি? হুম, মানে একটা নর্মাল রাউটিং এর ক্ষেত্রে ডিলে যতটা এফেক্ট করে তার থেকে অনেক বেশি এফেক্ট করে হচ্ছে আপনার ক্লক রাউটের ক্ষেত্রে। সো আমাদের ক্ষেত্রে যেটা এনশিওর করতে হবে, দ্য ডিস্টেন্স অফ দ্য ক্লক, the clock generator must be kept same from all corresponding sub-circuits. প্রত্যেকটা সার্কিট সাব সার্কিট থেকে আমার যেটা এনশিওর করা হয়, ক্লক জেনারেটরের ডিসটেন্সটা যাতে সেম হয়। যদি আপনার ক্লক জেনারেটর রাউটিংটা সেম হয়, তাহলে দুই ক্ষেত্রে যদি ডিলে জেনারেটও হয়, তাইলে সেম অ্যামাউন্ট অফ ডিলে যাবে, একটা আরেকটারে হ্যাম্পার করবেন। ঠিক আছে? এবং এই জিনিসটা এনশিওর করা যায় একটা খুবই ইন্টারেস্টিং প্রসেস দিয়ে, সেটাকে আমরা বলি হচ্ছে এইচ ট্রি ক্লক রাউটিং। দেখি এইচ ট্রি ক্লক রাউটিং দেখতে কিরকম হয়। This is an example of the H3 clock routing. দেখেন প্রত্যেকটা ভার্টেক্সে এরকম একটা H ক্রিয়েট হয়েছে, এই জন্য the name is H3 clock routing. সো এইখানে হচ্ছে আপনার একটা সার্কিট ব্লক, এখানে একটা সার্কিট ব্লক, এখানে একটা সার্কিট ব্লক, এখানে একটা সার্কিট ব্লক। এই ক্লক জেনারেটর থেকে আপনি মেজার করে দেখেন, এই সার্কিট ব্লকে আপনার যতটুকু ডিসটেন্স ক্লক, আপনার সিমিলারলি এখান থেকে শুরু করে মনে করেন এইটুকুতেও হচ্ছে সেম ডিসটেন্স, আবার সিমিলারলি এখান থেকে গিয়ে এইটুকুতেও কিন্তু আপনার সেম ডিসটেন্স। ঠিক আছে? সেটা আপনি দেখলেই মানে চোখের আন্দাজ করলেই বুঝতে পারবেন, এখান থেকে এতটুকু যেই ডিসটেন্স, এখান থেকে সেইটুকু তো সেই ডিসটেন্স, তাই না? আবার সিমিলারলি এখান থেকে এইটুকু সেম ডিসটেন্স। মানে প্রত্যেকটা লাইনকেই আমি যদি বাইসেক্ট করে দেই, তাহলে প্রত্যেকটা সেগমেন্টই তো একটা আরেকটার সাথে ইকুয়াল হবে। তারপরে যদি আপনি ইন্ডিভিজুয়াল সেগমেন্টের একটা পার্ট করে যদি অ্যাড করেন এবং ইন্ডিভিজুয়াল সেগমেন্টের অন্য পার্টগুলিও যদি আপনি অ্যাড করেন, তাইলে আলটিমেটলি আপনার রাউটিং ডিসটেন্স দুইটার ক্ষেত্রেই সেম আসতেছে। H3 ক্লক রাউটিংটা কিভাবে কাজ করে বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এখন সুবিধা কি এটার, কে বলতে পারবে? ডিলে সবসময় আপনার কি হয়, এটাতে ডিলে যদি জেনারেট হয় সব ক্ষেত্রে আপনার সেম ডিলে যাবে, সেজন্য আপনি ডিলেটারে একবারে ধরে এটাকে আপনি অ্যালগোরিদম থেকেই বাদ দিয়ে দিতে পারেন, বাস এটারে একটা ভেরিয়েবল দিয়ে ডিলে পুরা সেম ডিলেটাকে কম্পেনসেট করে দিতে পারে। সো দ্য এন্টায়ার ডিলে ক্যান বি compensated at once. বাট এটা ড্রব্যাকটা কি, কে বলতে পারবে? চিন্তা করেন, বলতে পারা উচিত আমার মতে। আমি বলে দিই, ড্রব্যাক হচ্ছে
এখানে কি সুন্দর আমি সার্কিট ব্লক গুলি বসায় দিচ্ছি একটা আরেকটার পাশে এরকম স্পেসিফিক ডিস্টেন্স রেখে। প্র্যাকটিক্যালি কি এরকম বসানো সম্ভব এত এফিশিয়েন্ট ওয়েতে? প্র্যাকটিক্যালি একটা ব্লক থেকে আরেকটা ব্লক এত এফিশিয়েন্ট ওয়েতে এবং সেম জিওমেট্রির ব্লক, এটা আপনার কল্পনা করাও অনুচিত, কখনোই হবে না এরকম প্লেসমেন্ট। ঠিক আছে, তো এটাই হচ্ছে এটা ড্রব্যাক। এটা প্র্যাকটিক্যালি সব ক্ষেত্রে ফিজিবল না, সিম্পল সার্কিট গুলির ক্ষেত্রে ফিজিবল। কারণ অবশ্যই আপনার ব্লক জিওমেট্রি সবসময় একই রকম হবে না। এখানে একটা বসছে, দেখবেন ঠিক গিয়ে এখানেই আরেকটা বসছে, আবার এখানে এই বিশাল এরকম একটা বসতে পারে। ঠিক আছে, এই সিমেট্রিটা এরকম সবসময় হয় না। আচ্ছা, এর পরের যে আমার স্টেপটা সেটাকে আমি বলি হচ্ছে স্ট্যাটিক টাইমিং অ্যানালিসিস। আচ্ছা, স্ট্যাটিক টাইমিং অ্যানালাইসিস এবং আপনার ক্লক রাউটিং, এই জিনিসটা হচ্ছে টু সাম এক্সটেন্ট একটু কাছাকাছি। আচ্ছা, একটা সার্কিট আপনার ফাংশনালি কাজ করতেছে, মানে আপনার ন্যান্ড গেটের 1 দিলে 0 দেওয়ার কথা, সরি নট গেটের 1 দিলে 0 দেওয়ার কথা, 0 দিলে 1 দেওয়ার কথা। এই ফাংশনাল কারেক্টনেস ডাজন্ট মিন যে আপনার সার্কিটটা ওভারঅল কারেক্ট রেজাল্ট দিচ্ছে। দেয়ার ইজ এন ইস্যু অফ ডিলে অফ কোর্স। ঠিক আছে, যে জিনিসটা বলতেছি, ফাংশনালি কারেক্ট সার্কিট is not supposed to be correct overall. This is due to the issue of circuit delay. ঠিক আছে, এখন আমরা যে ক্যাট টুল গুলি যেটা ব্যবহার করি সেটা মোরলেস আমাদের রাফলি একটা অপটিমাইজড ফিগার দেয়। কারণ এই ক্ষেত্রে আপনার একটা জিনিস মনে রাখবেন যে ক্যাট টুলস গুলি আপনার জেনারেল কেসে হচ্ছে ফাংশনালিটির উপর ভিত্তি করে তার সিমুলেশন বা লেআউটটা জেনারেট করে। সেই জন্য যেটা হয়, ডিলেটাকে সাধারণত সবসময় অ্যাড্রেস করা হয় না, এবং ডিলে রেসপেক্টে চিন্তা করলে সবসময় যে আমি অপটিমাইজ সলিউশনটা পাবো, দ্যাট ইজ নট দ্য কেস। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমার ডিলে গুলি চেক করতে হয় such that there are no gross mistake, এবং প্রত্যেকটা স্টেপে যদি আমি ডিলে গুলিকে অ্যানালাইজ করে আসতে পারি, অ্যাড্রেস করে আসতে পারি, অনলি দেন আমার সার্কিটটাকে ঠিক মতো কাজ করানো সম্ভব। আচ্ছা, আসেন স্ট্যাটিক টাইমিং অ্যানালাইসিস এর ফাংশন গুলি যদি দেখি। নাম্বার 1 হচ্ছে to analyze the circuit netlist to determine the worst case delay. আচ্ছা, ওয়ার্স্ট কেস ডিলে বলতে কি বোঝাচ্ছি? ওয়ার্স্ট কেস ডিলে বলতে বোঝাচ্ছি আমার ডিলেও তো একটা ভেরিয়েবল কোয়ান্টিটি, দিস ক্যান অলসো ভ্যারি ফ্রম সার্কিট টু সার্কিট এন্ড উইদিন দ্য সেম সার্কিট অ্যাজ ওয়েল। ঠিক আছে, আমার ওয়ার্স্ট কেস ডিলে হচ্ছে প্রত্যেকটা সাব সার্কিটের ক্ষেত্রে আমার সবচেয়ে ম্যাক্সিমাম ডিলেটা কনসিডার করে আমার এন্টায়ার ডিলে ডায়াগ্রাম যেটা হবে সেটাকেই বলতেছি হচ্ছে আমি ওয়ার্স্ট কেস ডিলে। এই ক্ষেত্রে হচ্ছে আপনার যেই রেজাল্টটা হয়, আপনার ক্লক ফ্রিকোয়েন্সি ইজ ম্যাক্সিমাম, মানে আপনার সার্কিট ম্যাক্সিমাম কত ক্লক ফ্রিকোয়েন্সি দিয়ে চলতে পারে সেটা আপনি এই স্টেজে বা এই ফাংশন দিয়ে, এই স্ট্যাটিক টাইমিং অ্যানালাইসিস দিয়ে করতে পারেন। প্রথমে আমরা ওয়ার্স্ট কেস ডিলেটা বের করতে হবে, সেটা রেসপেক্টে আপনার ক্লক ফ্রিকোয়েন্সিটা ডিটারমাইন করতে হবে। ঠিক আছে, সেটা রেসপেক্টে যদি আপনি ক্লক ফ্রিকোয়েন্সিটা ডিটারমাইন করে ফেলতে পারেন, তাহলে ওটাই তো হচ্ছে আপনার সার্কিট ক্লক। তাহলে আপনার ডিজাইন হচ্ছে এত মেগাহার্টজ ক্লকের মধ্যে চলবে। ওয়ার্স্ট কেস ডিটারমাইন করার পরে আরো কিছু কাজ আমরা করতে পারি। বিভিন্ন টাইমিং অপটিমাইজেশন অ্যালগরিদম আছে,
অপটিমাইজেশন, এই অ্যালগরিদম ইউজ করে আমরা এই ওয়ার্স্ট কেসের ডিলেটাকে টু সাম এক্সটেন্ট একটু কমায় আসতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে টু ইরেডিকেট দ্য ডিলে ওভারঅল, পুরা ডিলেটাকেই যদি আমরা ইরেডিকেট করে ফেলতে পারি, দ্যাট ইজ নাথিং লাইক দ্যাট। একটা এক্সাম্পল দেখি। দেখেন এখানে আমরা একটা সার্কিট ডায়াগ্রাম কল্পনা করতেছি, যেখানে দেখেন এই সার্কিটটাকেই আপনার একটা সিগন্যাল ফ্লো গ্রাফের মাধ্যমে দেখানো হচ্ছে। আচ্ছা, এ বি সি, দিজ আর দ্য প্রাইমারি ইনপুটস। এই সবগুলির আমরা একটা সেম ভার্টেক্স বা নোডের মধ্যে, এনএস এর মধ্যে এটাকে ইনকর্পোরেট করলাম। এরপরে প্রত্যেকটা গেট, নট নেসেসারিলি গেট, প্রত্যেকটা ইন্টারকানেক্টের জন্য আমি এরকম একটা করে ভার্টেক্স দেখাইলাম। ঠিক আছে, এই এ এর জন্য হচ্ছে এই ইন্টারকানেক্ট, বি এর জন্য হচ্ছে আমার এই ইন্টারকানেক্টটা, যেটা আপনার এই পাশে গেল কিছু বি এর থেকে, আবার এই পাশে গেল সি এর জন্য এরকম। এই ক্ষেত্রে দেখেন ই এন্ড এফ ইলেকট্রিক্যালি দুইটা সেম জিনিস হইলেও, মানে দুইটা নোড সেম জিনিসকে ডিনোট করলে হইলো, বাট প্র্যাকটিক্যালি এটাকে আবার আলাদা নোডে দেখানো হচ্ছে। কারণ হচ্ছে কি, এটা কারণ কি আলাদা নোডে দেখানো? কারণটা হচ্ছে যে এইটা ডিস্টেন্সটা ইজ নট স্পেসিফাইড। এটা আপনার 1 মিলিমিটারও হইতে পারে, এটা ডিস্টেন্স, এটা 5 মিলিমিটারও হইতে পারে, দ্যাট ইজ ডিপেন্ডিং অন দ্য সার্কিট। সেজন্য এটাকে আলাদা নোডে দেখানো হচ্ছে। সো এইভাবে এন্টায়ার সার্কিটটাকে আমরা একটা সিগন্যাল ফ্লো গ্রাফে দেখাইতে পারি, যেখানে আপনার একটা কম্বাইন্ড ইনপুট থাকে এবং কম্বাইন্ড একটা আউটপুট নোড থাকে। সো এই সিগন্যাল ফ্লো গ্রাফে জেনারেট করার পর আমরা প্রত্যেকটাতে এরকম বিভিন্ন ওয়েট অ্যাসাইন করে দিতে পারি। এখানে ওয়েট 1, ওয়েট 2, ওয়েট 3। ঠিক আছে, এটা ডিটেইল কিভাবে এটা কাজ করে এটা আমরা পরবর্তীতে গিয়ে দেখব। কম নেটওয়ার্কস এর এটার একটা সিমিলার অ্যানালজি পড়ানো হয়ে থাকে আপনার ডায়াক্সট্রা অ্যালগরিদম, এটা অনেকটা সেরকমই কাজ করে। করছেন ডায়াক্সট্রা অ্যালগরিদম? হ্যালো, না স্যার পড়া হয়নি। না হইলো পড়বে। এটা হচ্ছে আপনার ডায়াক্সট্রা অ্যালগরিদম, যেটা বলে হচ্ছে আপনার একটা ডাটা, মানে ওটা হচ্ছে ডাটার ক্ষেত্রে চিন্তা করে, একটা ডাটা নোড থেকে আপনার লাস্ট ডাটা নোড পর্যন্ত যাইতে শর্টেস্ট পসিবল ওয়েটা কোনটা, সেটা হচ্ছে আপনার ফাইন্ড করে হচ্ছে এই ডায়াক্সট্রা অ্যালগরিদম অথবা বেলম্যান ফোর্ড, বিভিন্ন ধরনের অ্যালগরিদম আছে। এখানে হচ্ছে ওয়ান্স এগেইন সেই জিনিসটাই, সেটার মতো অ্যানালজি। ওখানে হচ্ছে ডাটা শর্টেস্ট। হ্যাঁ বলেন স্যার ওই আমাদের স্যার 10:55 স্যার নেভি অফিসে একটা ফল ইন আছে স্যার। 10:55-তে? জি স্যার। ঠিক আছে, ব্রেক করেন, সমস্যা নেই। স্যার হ্যাঁ, যেটা বলতেছিলাম, ডায়াক্সট্রা যেটা বলতেছে হচ্ছে আপনার শর্টেস্ট পাথ অফ ডাটা ট্রান্সমিশনটা ডিটারমাইন করে। এখানে হচ্ছে আপনার শর্টেস্ট পাথ ইন রেসপেক্ট অফ ডিলে। আচ্ছা, তার আগে ওয়েট গুলির কথা বলে নেই। ওয়েট 1, ওয়েট 2, ওয়েট 3, ওয়েট 4, ওয়েট 5, এরকম বিভিন্ন ওয়েট অ্যাসাইন করা থাকে। এখন ওয়েট, এই ওয়েট গুলিকে দুই ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে ওয়েট ডিউ টু আপনার গেট, আর ওয়েট ডিউ টু ইন্টারকানেক্ট। দেখেন এই এ থেকে ডি পর্যন্ত যে ওয়েট W2 থাকবে, সেটার মধ্যে আপনার এই গেটের জন্য আপনার একটা ওয়েট অ্যাসাইন করতে হবে, এন্ড এই ইন্টারকানেক্টের জন্য একটা ওয়েট ডিফাইন করতে হবে। এই ওয়েট গুলি কিভাবে ডিফাইন করতে হয় সেটাও আমরা পরবর্তীতে গিয়ে দেখব, বাট এই ওয়েট গুলি ডিফাইন করতে হবে। রাদার ই থেকে এফ এ গেলে আমার শুধুমাত্র এখানে আপনার ইন্টারকানেক্টের ওয়েটটা থাকবে, কোনো গেটের ওয়েট থাকবে না। সো ওয়েট যত বেশি, অবভিয়াসলি ডিলেও ওখানে তত বেশি। আমাদের কাজটা হচ্ছে সিমিলার, এনএস থেকে এনএফ এর শর্টেস্ট ওয়েটেড পাথটা বের করতে হবে। যদি আমি শর্টেস্ট ওয়েটেড পাথ ডিটারমাইন করতে পারি, তাহলে দ্যাট ইজ এসেনশিয়ালি কি আমার দা
শর্টেস্ট ডিলে পাথ, ডিলেটা আমার মিনিমাম হবে ওই পাথ থেকে। বোঝা গেল কি বলতে যাচ্ছি? জি স্যার। আচ্ছা, টাইম আছে আর 5 মিনিট আছে। শেষের দিকে স্যার, 5 মিনিট আছে। লাস্ট আরেকটা জিনিস একটু দেখায়, তাহলে ক্লোজ করি। এই সার্কিটটাকে যদি আপনি একটু চিন্তা করেন, সে ফর ইনস্টেন্স এখানে আমার একটা ব্ল্যাক বক্সের পুরো সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করলাম। এ বি সি হচ্ছে আমার 3টা ইনপুট, এখানে হচ্ছে আপনার আউটপুট হচ্ছে ডি এন্ড জে। ডিটা গিয়ে লাগলো হচ্ছে আপনার একটা ফ্লিপ ফ্লপের মধ্যে, ঠিক আছে? একটা ক্লক দেন, ইজ ট্রিগার্ড। এখন মনে করেন এই ফ্লিপ ফ্লপের আউটপুট দিয়ে ডিউ টু সাম আদার সার্কিটরি এটা কি হলো, আবার গিয়ে এর মধ্যে লাগলো। এখন আপনি চিন্তা করেন, এখানে যদি আপনার ডিলে ডেল্টা হয়, ডেল্টা ডি সাপোজ, আর এখানে যদি আপনার ডিলে হচ্ছে ডেল্টা হয়, আর আপনার ক্লক সিগন্যাল যদি দেখতে এরকম হয় উইথ টাইম পিরিয়ড অফ টি, তাইলে এখান থেকে কি আপনি ক্লক কনস্ট্রেন্ট ডিটারমাইন করতে পারবেন নাকি পারবেন না? ক্লককে একটা কনস্ট্রেন্ট বলতে হচ্ছে এই সার্কিট কনস্ট্রেন্ট হচ্ছে একটা টাইমিং কনস্ট্রেন্ট একটা জেনারেট করতে পারবেন নাকি পারবেন? দুইটা ডিলে দেওয়া আছে, আপনার টাইম পিরিয়ড টি দেওয়া আছে, একটা রিলেশনশিপ বের করতে হবে। কে বলতে পারবেন? The relationship is nothing that t must always be greater than delta plus delta d. দেখেন, এটা কি বুঝতে পারেন না? দিস ইজ এ হার্ড টাইমিং কনস্ট্যান্ট, যেটা এই সার্কিটের জন্য আপনার মাস্ট অ্যাপ্লিকেবল হইতে হবে, নাহলে সার্কিট কাজ করবে না। বলেন এই জিনিসটা কে বুঝতে পারেন নাই? টি কেন গ্রেটার দেন টি প্লাস ডেল্টা টি হবে? রিয়াজউদ্দিন ভুইয়া, সার্কিট ক্লক পালস মিস করে করতে পারি না, হুম, ক্লক পালস মিস করে করতে পারি না যদি এটা আই হচ্ছে ফুলফিল না হয়। কে আপনার? 42 45 42 নাম? শারিকা। হ্যাঁ, যে কথাটা বলা হলো, আপনার ডিলেই যদি ক্লক টাইমের থেকে বেশি হয় তাহলে দেখবেন খালি আপনার ডিলের কারণেই অ্যাড্রেস হচ্ছে, সিগন্যাল কনজিকিউটিভলি আপনার কিউমুলেটিভলি একটা আরেকটার সাথে মিসফায়ার করতেছে, ঠিক আছে? সো 54 বাজে, আই থিংক উই ক্যান কল ইট এ ডে হিয়ার। 1 ঘন্টা হয়ে গেল, আর এরপরে তো ল্যাব আছে না? জি স্যার। আচ্ছা, ল্যাবের বিষয়ে একটু বলে রাখি, আজকে আমরা এই এক্সপেরিমেন্টের কন্টিনিউশনটা না, ফাইনাইট স্টেট মেশিনের আপনার আরটিএল পর্যন্ত করব, ঠিক আছে? বাট আমার কথা ছিল হচ্ছে ফিজিক্যাল ডিজাইন দেখানো। কারণ কথা হচ্ছে যেহেতু সবাই ক্র্যাকের মধ্যে করতেছি, অবশ্যই ক্র্যাকের মধ্যে সব ধরনের লাইব্রেরি নাই। এই লাইব্রেরি আমরা সবাই মিলে অনেক খুঁজলাম, অনেক জায়গায়, কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। তো ফিজিক্যাল ডিজাইনটা যদি দেখাইতে হয় তাইলে আমার ল্যাব খুলতে হবে, ল্যাবে গিয়ে একটু ওইখানে থেকে দেখাইতে হবে, কারণ ওখানে আপনার স্ট্যান্ডার্ড লাইব্রেরি গুলি, স্ট্যান্ডার্ড সেল লাইব্রেরি যে পড়াইলাম না, মনে আছে স্ট্যান্ডার্ড সেল লাইব্রেরি? ওই স্ট্যান্ডার্ড সেল লাইব্রেরিটা আমার ক্র্যাকের মধ্যে পাওয়া যাচ্ছে না। কারণ স্ট্যান্ডার্ড সেল লাইব্রেরি যদি না পাওয়া যায়, আমি নিজে তো আর ন্যান্ড গেট ডিজাইন করে কতগুলি গেট বসাইতে পারবো। সেই জন্য আমার ল্যাবের একটু অ্যাসিস্ট্যান্স নিতে হইতে পারে, সেটা আমরা নেক্সট এই ক্লাস না এর পরের ক্লাসে হয়তো নিব। বাট ল্যাবে করাইলে সেটা ল্যাব টেস্টে আসার পসিবিলিটি কতটুকু থাকবে এটাও একটা ইস্যু, ঠিক আছে? এটা একটু বলে রাখলাম। আজকে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটের আরটিএল অ্যানালাইসিস পর্যন্ত দেখব, পরবর্তীতে যদি সম্ভব হয় তাহলে ফিজিক্যাল ডিজাইনটা দেখলাম, বাট ওখানে দেখলেও খালি এটা শেখার জন্য দেখবো, ল্যাব টেস্টে হয়তো থাকবে না, ঠিক আছে? ক্লাসে কি বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে, আরেকবার দেখলে বোঝা যাবে স্যার।
ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার, আসসালামু আলাইকুম। রেকর্ডিং কি লাগবে না? আগের ক্লাসে তো পড়া কিছুই বললো না, রেকর্ডিং লাগবে না নাকি লাগবে না। জি স্যার, মানে এই দুইটা একসাথে দিয়ে দিন স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন, আল্লাহ হাফিজ। জি, স্যার।